আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী জীবন ও জীবিকা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নিয়ে মূলত হাজির হয়েছি। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আগামী 10 জুলাই তোমাদের জন্য মূলত হচ্ছে জীবন ও জীবিকা পরীক্ষা মূলত অনুষ্ঠিত হবে। আর তোমরা জানো যে তোমাদের যেই দিন পরীক্ষাগুলো হয় তার আগের রাতে মূলত হচ্ছে কি করা হয়, প্রশ্ন দেওয়া হয়। আর যখনই মূলত হচ্ছে এই প্রশ্ন পাবলিশ করা হবে, সাথে সাথে আমরা চেষ্টা করব সেই প্রশ্ন এবং তার উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করা। তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ে মূলত হচ্ছে তোমাদের কিছু দিক নির্দেশনা দেওয়া আছে যে তোমরা আসলে কতটুকু পড়বা। মূলত এইটা দেখো যে তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের কত থেকে, এই যে পাঠ্য বইয়ের শুরু থেকে মূলত হচ্ছে 90 পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। অর্থাৎ আমরা যদি একটু পাঠ্য বইয়ের দিকে যদি তাকাই, যে আমরা কি দেখতে পাবো, তার মানে আমরা দেখতে পাবো যে এই যে 1 থেকে কত 90, অর্থাৎ এখানে যে 3টা অধ্যায় আছে, যেমন হচ্ছে আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা বা স্বপ্নের কেরিয়ার সাজায়, এই 3টা অধ্যায় পড়তে হবে। তাহলে তোমরা এই কয়েকদিন পাঠ্য বই থেকে তোমরা কি পড়বা? আসলে তোমাদের উচিত তোমাদের যে কিছু একক কাজ, দলীয় কাজ এবং কিছু সফট পূরণ রয়েছে, এইগুলো তোমাদের ভালোভাবে জানা দরকার। কেননা এগুলোর মধ্যে তোমাদের জন্য কি হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপরও আমি কিছু গুরুত্বপূর্ণ নমুনা কোশ্চেন নিয়ে হাজির হয়েছে, যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো একদমই খুবই একদম পরীক্ষা আসার মতোই। তো চলো আমরা সেই প্রশ্নগুলো একটু দেখে নেই যে আসলে কেমন প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা প্রথমত নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের কি কি দক্ষতা আছে তা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায় তার একটি তালিকা তৈরি করা। তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচের চোখে আমার পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতা ও পরোক্ষ আয়ের ভূমিকা উপস্থাপন করা হলো। তাহলে আমরা কি বলতে পারি যে পরিবারের সদস্য, অর্থাৎ এখানে কি মায়ের কাজে দক্ষতা কি আছে, যে পারিবারিক খামারে হাঁস মুরগি লালন পালন করেন এবং এই হাঁস মুরগির ডিম বিক্রি করে তিনি পরোক্ষ আয়ের ভূমিকা রাখেন। তারপর হচ্ছে কি বড় বোন, সে কি বলতেছে যে সেলাইয়ের কাজ জানেন, তিনি প্রতিবেশীদের পোশাক তৈরি করে দিয়ে পরিবারের আয়ের ভূমিকা রাখেন। তারপরে আমার কাজ হচ্ছে কি যে আমি আমাদের পরিবারের সবজি ক্ষেত্রে বিভিন্ন প্রকার সবজি চাষ করি এবং এগুলো বাজারে বিক্রি করে পরিবারের আয় বৃদ্ধি করি। এইবার তারপরে আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে ধরে নাও যে তোমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করে এবং মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবেলার জন্য তুমি তাকে কি কি পরামর্শ দিবে। তাহলে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে আমার কোনো আত্মীয় কাপড়ের ব্যবসা করলে মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য আমি তাকে যেসব পরামর্শ দেবো তা নিচে কি করা হলো, উপস্থাপন করা হলো। প্রথমতই আমরা তাকে কি পরামর্শ দেব যে কাপড়ের দোকান যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করে, অর্থাৎ বিভিন্ন ধরনের কাপড় রাখা, যেমন শাড়ি ব্যবসা করলে তার পাশাপাশি 3 পিস, বোরকা ইত্যাদি রাখা, যার ফলে একটি পণ্যের বাজার পতন হলেও অন্য পণ্য দ্বারা যেন কি হয়, বাজার ধরা যায়। দোকানে যেন অবশ্যই অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখা হয়, কারণ আগুন লাগলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তারপরে কাপড়ের দোকানে প্রসার বৃদ্ধির জন্য অবশ্যই বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি। যেহেতু বর্তমান যুগ অনলাইনের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেই ভালোভাবে বিজ্ঞাপন দিতে পারলে তার ব্যবসার কোনো ঝুঁকি, অনেক অংশে তার ব্যবসার কি ঝুঁকি কমে যাবে। এবং তার দোকানের জন্য সে একটি বীমা করে রাখতে পারে এবং বীমা করার ফলে তার দোকানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে বীমা কোম্পানিতে অবশ্যই পূরণ করে দিবে। তারপরে কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার দোকানে কাপড়ের গুণগত মান যেন প্রতিবেশী দোকান থেকে বেশি থাকে এবং দাম যেন প্রতিবেশী পণ্যের দাম থেকে বেশি না হয়। তাহলে আমরা এই সকল পরামর্শ মূলত দিতে পারি। এইবার তারপরে নমুনা প্রশ্ন হিসেবে আমরা নিতে পারি যে তোমার দলের পরিকল্পিত আইডিয়া বা প্রকল্পের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন কি করো, প্রস্তুত করো। তাহলে আমরা নমুনা প্রতিবেদন হিসেবে এখানে কি বলতে পারি, এখানে মূলত হচ্ছে প্রতিবেদকের নাম থাকবে, তারপরে শ্রেণী থাকবে, তারপরে শাখা থাকবে, তারপরে রোল নম্বর থাকবে এবং তুমি যে প্রতিবেদনটা লিখতেছো তার এখানে তারিখ থাকবে। তারপরে বিষয় কি থাকবে যে ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা কি করব, উপস্থাপন করব। তাহলে এই যে মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বিদ্যালয়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা 10 জন
যে ব্যবসায়িক পরিকল্পনা করি সেই ব্যবসাটি ছিল মূলত শিক্ষা উপকরণে। আমাদের স্টলের নাম ছিল মূলত হচ্ছে এসো পৃথিবীকে জানি, এবং স্টলের পণ্য ছিল মূলত হচ্ছে বিজ্ঞান বক্স, আর হচ্ছে কি ছিল জ্যামিতি বক্স। আর এই ব্যবসা শুরু করার জন্য মূলত আমাদের কাছে কত টাকা ছিল, 10,000 টাকা ছিল। আর প্রত্যেকে আমরা কত করে দিছিলাম, 1,000 করে। তারপরে তোমরা এতটুকু একটু এখানে পড়ে নিবা, তোমরা পড়লে এতটুকু বুঝতে পারবা। তারপরে আমরা নিচের দিকে যদি আসি, দেখো এখানে কি বলতেছে যে পাইকারি মার্কেট থেকে ক্রয়কৃত পণ্যের নাম, একক ও দর নিচে উপস্থাপন করা হলো। অর্থাৎ আমরা এগুলো কত করে ক্রয় করছি। তাহলে এখানে দেখবে মূলত হচ্ছে পণ্যের নাম, একক, দর, আর এখানে হচ্ছে টাকার পরিমাণ। তাহলে বিজ্ঞান বক্স মনে করো যে কত টাকা থেকে, এই যে 50 টাকা করে একটার দাম, তাহলে 120টার ক্রয় মূল্য হবে মূলত হচ্ছে কত, 6,000 টাকা। আর জ্যামিতি বক্সের একটার ক্রয় মূল্য আবার 50 টাকা, তার মানে নিয়েছি কয়টা, 70টা, তার মোট ক্রয় মূল্য হবে কত, 3500 টাকা। তার মানে আমাদের হচ্ছে মোট ক্রয় মূল্য কত টাকা, 9,500 টাকা। তারপরে দেখো যে এই যে উক্ত পণ্য দুটি নিয়ে 21শে ফেব্রুয়ারির দিনে আমরা ব্যবসাটি শুরু করি, এবং সারাদিন আমাদের স্টলে খুব ভালো বিক্রি হয়, এবং দিন শেষে আমাদের স্টলে প্রতিটি 70 টাকা দরে 5টি জ্যামিতি বক্স অবিকৃত অবস্থায় থাকে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা আমাদের ব্যবসায়ের লাভ ক্ষতির হিসাব মিলিয়ে দেখি যে আমাদের ব্যবসায় মোট 1925 টাকা মুনাফা হয়েছে, অর্থাৎ হচ্ছে লাভ হয়েছে। তার মানে আমরা সবাই খুবই খুশি ছিলাম, তবে আমাদের স্টলে বিজ্ঞান বক্সের চাহিদা খুবই বেশি ছিল। তাহলে আশা করি তোমরা এই যে পরেরটুকু একটু এখান থেকে পড়ে নেবা যে এখানে কি বলতেছে। তার সর্বশেষে তোমাদের যে প্রতিবেদকের নাম যে লিখেছে তার এখানে কি দিতে হবে, নামটা দিতে হবে। তারপরে দেখো এখানে আরেকটা নমুনা প্রশ্ন হিসেবে নিচ্ছি যে পেশা রূপান্তর আমাদের দেশের প্রবাসী শ্রমিকদের উপর কি কি প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এ থেকে উত্তরণ সম্ভব তা নিয়ে দলগত আলোচনার মাধ্যমে সুপারিশ উপস্থাপন করো। তার মানে আমরা এখানে নমুনা উত্তর হিসেবে কি নিতে পারি, যে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর প্রভাব, অর্থাৎ বৈশ্বিক শ্রম বাজারে পেশা রূপান্তরের ফলে বাংলাদেশের সামগ্রিকভাবে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বৈশ্বিক শ্রম বাজারে পরিবর্তনের ক্ষেত্রগুলো চিহ্নিত করে সেখানে কোন ধরনের নিরাময় ব্যবস্থা বা প্রস্তুত থাকলে আমাদের নেওয়া প্রয়োজন তা এখনই ভাবতে হবে, এবং সেই প্রস্তুতির জন্য আমাদের কি করতে হবে, যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, যার মাধ্যমে আগামী বিশ্বে আমাদের অবস্থান আরো সংহত করতে পারে। দেখো এখানে কি দেওয়া আছে, যে পেশা রূপান্তরে বাংলাদেশে প্রবাসী শ্রমিকদের উপর যেসব প্রভাব পড়তে পারে তা নিচে দেওয়া হলো। অর্থাৎ তোমরা এখান থেকে একটু প্রভাবগুলো একটু দেখে নিবা যে এখানে কি কি রয়েছে। তারপরে আমরা যদি আরো একটু নিচের দিকে আসি, তারপরে এখানে রয়েছে কি যে এই যে পেশা রূপান্তরে বাংলাদেশের প্রবাসী শ্রমিকদের উপর নেতিবাচক প্রভাবগুলো থেকে উত্তরণের উপায় কি, অর্থাৎ এখানে কিছু নেতিবাচক প্রভাব দেওয়া আছে, তোমরা এগুলো কিভাবে আমরা এগুলো থেকে উঠতে পারি সেই প্রভাবগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখানে একটু পড়ে নিবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের প্রশ্ন কেমন হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।